কাঠমান্ডুতে আজ আমার দ্বিতীয় সকাল। বৃষ্টি হচ্ছে, তবু বেরিয়ে পড়ি। দুপুরে মহিষের মাংস দিয়ে স্থানীয় খাবার খেলাম। প্রথমবার বুঝলাম একটা দেশের স্বাদ শুধু তার রান্নায় নয়, সেখানকার মানুষের জীবনেও মিশে থাকে। মশলার গন্ধ, রান্নার ধরন, সবকিছুতেই যেন নতুন একটা ভাষা। এই মুহূর্তে যাত্রা মাঙ্কি টেম্পল। মাঙ্কি টেম্পল থেকে তারপর আমরা সন্ধ্যার দিকে যাব হচ্ছে সিঙ্গেল ট্রি। সিঙ্গেল ট্রি হচ্ছে একটা রেস্টুরেন্ট, মূলত পাহাড়ের উপর। ওখানদের বিশেষত্ব হচ্ছে যে সিঙ্গেল ট্রি থেকে পুরো কাঠমান্ডু শহর থেকে একদম উপর থেকে দেখা যায়, বার্সাই ভিউ থেকে দেখা যায়। নেপালের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে হিমালয়। বিশ্বের 14টি 8,000 মিটারের বেশি উচ্চতার পর্বতের মধ্যে 8টি এই দেশের বুক জুড়ে দাঁড়িয়ে আছে। হয়তো সেই কারণেই এই দেশকে ছোট বলা যায়, কিন্তু আপনি সামান্য বলতে পারেন। চলে এলাম আজকে দ্বিতীয় দিন স্বয়ম্ভুনাথ মন্দিরে। এটা আসলে মাঙ্কি টেম্পল হিসেবে অনেক পরিচিত। এটা কাঠমান্ডু শহরের পশ্চিমে। স্বয়ম্ভুনাথ যা সিম্ভু নামেও পরিচিত, স্থানীয় ভাষাটাকে সিংহ শব্দ থেকে এটা উৎপত্তি। এইখানে বিদেশিরা এটাকে, বা যারা এই বাইরে থেকে আসে, এদেরকে বানর মন্দির বলে, মাঙ্কি মন্দির হিসেবেও বলে। কারণ এখানে এই যে বানরগুলো দেখতে পাচ্ছেন, বানর এবং মানুষের মধ্যে একটা অসাধারণ সহাবস্থান এখানে আছে। কেউ কাউকে ডিস্টার্ব করছে না, কেউ কাউকে ভয় পাচ্ছে না। এটা স্থানীয় বৌদ্ধদের কাছে এটা খুবই পবিত্র এবং একটা তীর্থস্থান। সেই তীর্থস্থানের মধ্যে যে ধর্মীয় ভাব, গাম্ভীর্য, মানুষের মধ্যে যে কমনীয়তা, সব কিছুই আছে। তো এই জায়গাটি আমরা একটু আজকে ঘুরে দেখব। প্রচুর বিদেশি, আমরাও বিদেশি পর্যটক এখানে আছেন। আমরা এখন একটু সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করব। এখানে এসে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। যতবার গাড়ি ভাড়া করেছি, নামার আগে ট্যাক্সি চালক একটাই কথাই বারবার বলেন, ফেরার পথে যেন তার গাড়িতেই চাই, সে অপেক্ষা করবে, প্রয়োজনে কয়েক ঘন্টা অপেক্ষা করবে। আমি ঠিক বুঝি না, এটা কি আন্তরিকতা নাকি ব্যবসা। হ্যালো, একটা সময় আমরাও আপনি ছিলাম। আপনার এই রূপটাই বিবর্তিত হতে হতে অনেক হাজার বছরের পরে আমরা এই মানুষ রূপে, কিন্তু স্বভাবে এখন আপনাদের মতোই রয়ে গেছি আর কি। চলেন। ধীরে ধীরে উপরে উঠলাম। অনেকগুলো সিঁড়ি, সিঁড়িগুলো কোথায় গিয়ে যে শেষ হয়েছে দেখা যায় না। লোকজন বলে এই সিঁড়িতে ধাপ আছে 365টি, বছরের প্রতিটি দিনের জন্য একটি করে। কতটা সত্যি কিনা জানি না, তবে এই গল্পটুকু সিঁড়িটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে। ধীরে ধীরে উঠতে শুরু করলাম। দুই পাশে পাথরের বুদ্ধ মূর্তি। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা নীরবে পাহারা দিচ্ছে এই পথ, এই সিঁড়ি, এই মন্দির। ইতিহাস বলে মল্ল রাজবংশের রাজা প্রতাপ মল্ল 7শ শতকে এই সিঁড়ি নির্মাণ করেছিল। তারপর থেকে কত রাজা, কত সাধক, কত সাধারণ মানুষ এই পথ ধরে হেঁটেছেন। আজ তাদেরই পদচিহ্নের উপর পা রেখে আমিও হাঁটছি। মজার ব্যাপার হলো, একসময় আমি ভাবতাম এতগুলো সিঁড়ি হয়তো উঠতেই পারবো না, শরীরের চেয়ে মনটাই বেশি ক্লান্ত থাকতো। আজ বুঝলাম, যখন মনের ভেতর টেনশন আর বিষণ্ণতার ভার থাকে না, শরীরে অনেক হালকা হয়ে যায়, অনেক সহজে সে পাহাড়েও উঠে যায়। কিছু দূর উঠতেই চারপাশে শুরু হলো অন্য এক জগৎ। এখানে মানুষ আছে, বানর আছে, কুকুর আছে। কেউ কাউকে অবাক হয়ে দেখছে না, যে যার মতো করে জীবন যাপন করছে। বানরগুলোকে দেখছিলাম। মানুষের সংসার আর ওদের সংসারের মধ্যে পার্থক্যটা খুব বেশি নয়।
শুধু ভাষাটা আলাদা, ভঙ্গিটা আলাদা। স্থানীয় একটা কিংবদন্তি আছে, বোধিসত্ত্ব মঞ্জুশ্রীর চুলের উকুন থেকেই নাকি এই বানরদের জন্ম। কিংবদন্তি ইতিহাসের প্রমাণ চায় না, বিশ্বাসের ভেতরেই তার বসবাস। পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন। সবার ভাষা আলাদা, চেহারা আলাদা, কিন্তু বিস্ময় আর অভিভূত হওয়ার অভিব্যক্তিটা সবারই এক। তারপর সামনে দাঁড়ালেন স্বয়ম্ভূনাথ, 2000 বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এক নীরব সাক্ষী। একটা বিশ্বাস বলে এই পুরো উপত্যকায় একসময় ছিল বিশাল এক হ্রদ। সেই হ্রদের মাঝখানে ফুটেছিল এক অলৌকিক পদ্ম। বোধিসত্ত্ব মঞ্জুশ্রী পাহাড় কেটে জল বের করে দিলে সেই পদ্মের জায়গাতেই জন্ম নেয় স্বয়ম্ভূনাথ। ইতিহাস আর লোককথা এখানে পাশাপাশি হাঁটে, কোনটা কোথায় শেষ হয় বোঝা যায় না। চোখ তুলে তাকালাম, স্তূপার চারদিকে আঁকা 4 জোড়া চোখ। যেদিকেই দাঁড়াই মনে হয় তারা তাকিয়ে আছে। 2 চোখের মাঝের চিহ্নটাকে অনেকেই নাক ভাবে। আসলে সেটা নেপালি সংখ্যা 1। একটাই পথ, একটাই সত্য, একটাই মুক্তি, তার উপরে 3য় নয়ন। আর সবচেয়ে উপরে নির্বাণের দিকে ওঠা 13টি স্তর। বাতাসে উড়ছে প্রার্থনার রঙিন পতাকা, নীল, সাদা, লাল, সবুজ, হলুদ। আকাশ, বাতাস, আগুন, জল আর পৃথিবী। বৌদ্ধ বিশ্বাস বলে বাতাস যখন এই পতাকাগুলো ছুঁয়ে যায়, প্রার্থনাগুলো দূরে দূরে ছড়িয়ে পড়ে। হয়তো আমার মনের অদৃশ্য প্রার্থনাটাও আজ সেই বাতাসের সঙ্গেই কোথাও উড়ে গেল। পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে নিচে তাকাতেই পুরো কাঠমান্ডু। ঘরগুলো ছোট হয়ে গেছে, রাস্তাগুলো সরু সুতু, মানুষগুলো অদৃশ্য। হয়তো দূরত্ব আমাদের দৃষ্টিটাকেও বড় করে দেয়। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মুরে দাওনি। নামার পথে কিশোরী মেয়ের হাতের বানানো ধোয়া ওঠা 1 কাপ চা। সত্যি বলতে চায়ের স্বাদটা শুধু পাতার ছিল না, ছিল তার আন্তরিকতারও। ভ্রমণে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যেগুলোর কোনো নাম নেই, তবু সেগুলোই সবচেয়ে বেশি মনে থেকে যায়। জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। বিকেলের দিকে রওনা দিলাম সিঙ্গেল ট্রির পথে। রাস্তা যত উপরে উঠছে তত গভীর হচ্ছে খাদ। গাড়ির জানালা দিয়ে নিচে তাকাতে একটু ভয়ই লাগছিল, কিন্তু পাহাড়ের সৌন্দর্য বোধহয় এমনই, ভয় আর মুগ্ধতা একসঙ্গেই হাঁটে। সিঙ্গেল ট্রিতে পৌঁছে দেখি পুরো পাহাড় যেন একটা উৎসব। কেউ দোলনায় দুলছে, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও বানাচ্ছে, কেউ টিকটকে ব্যস্ত। আর আমি একটু দূরে বসে দাঁড়িয়ে শুধু মানুষগুলোকে দেখছিলাম। পৃথিবীটা কত বিচিত্র। একই সূর্যাস্তের সামনে দাঁড়িয়েও প্রত্যেকে নিজের মতো করে স্মৃতি তৈরি করে চলেছে। এই যে টিলাটা দেখা যাচ্ছে, আমরা
এই টিলাতেই ছিলাম কিছুক্ষণ আগে। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই। কোন সাগরে খেলতে চলাই ভাবতেছি তাই অন্তরে, কোন সাগরে খেলতে চলাই ভাবতেছি তাই অন্তরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। দেখা দাও না কাছে আও না আর কত থাকি দূরে, দেখা দাও না কাছে নাও না আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। বিকেলের আলো ধীরে ধীরে সন্ধ্যার দিকে যেতে শুরু করেছে। মনে হলো একটা শহর ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, আর আমি তার গল্পের আরেকটা পৃষ্ঠা পড়ে ফেললাম। আমরা ফিরলাম থামেলে, দিনের শেষ গন্তব্য, আমার আগের রাতের প্রিয় জায়গা পার্পল হেজ রক বার। গিটারের সুরে, মানুষের কোলাহলে দ্বিতীয় দিনের সব ক্লান্তি জমা রেখে এলাম। ভ্রমণের সৌন্দর্য হয়তো এখানেই, প্রতিদিনই একটা নতুন গল্প, প্রতি রাতই সেই গল্পের একটা সুন্দর সমাপ্তি। আরও এক প্রাচীন নগরীর দরজা খুলতে আগামীকাল আমরা যাব ভক্তপুরে। দেখা হবে ভক্তপুরে পরের পর্বে। সে পর্যন্ত বিদায়।